সব স্টুডেন্টের একটাই প্রশ্ন, কোন প্যাস্টেলটা ভালো? আমি বলি ক্যামেলই ভালো, নিও না তুমি পোলো। তবে আজ করব চারকোল সাথে সফট প্যাস্টেল। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরজিৎ, তোমরা দেখছো সুরজিৎ আর্টওয়ার্ক। আজ আমরা চারকোলের সাথে সফট প্যাস্টেল মিক্স করব, বলতে পারো মিক্স মিডিয়া। বাট আজ আমরা প্রথমে চারকোলটাই করব। যাদের মিক্স মিডিয়াতে করতে অসুবিধা আছে বা যারা কালারে এখনো সেইভাবে ভালোভাবে কাজ করে উঠতে পারো না, তারা শুধুমাত্র চারকোল কাজটা দেখেই চারকোলটা যতটা করব আমি ততটাই করবে, এর থেকে বেশি করার কোনো দরকার নেই। চারকোলেই মোটামুটি পোর্ট্রেটটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তার থেকেও যারা আরেক স্টেপ এগিয়ে যেতে চাও, তারপর তারা আমার সাথেই এই সফট প্যাস্টেলের কাজটাও করো। সফট প্যাস্টেলটা অ্যাকচুয়ালি আমি পিট প্যাস্টেল ইউজ করছি, পিট প্যাস্টেল পেন্সিল অ্যাকচুয়ালি। এই যে এই লাইনটা টেনেছিলাম, এই লাইনটা এক্স্যাক্ট না, চুলের পোর্শনটা একটু বেশি আছে, ঠিক আছে? এইগুলো একটু ভালো করে অবজার্ভ কর, আর কিচ্ছু না। যে কোনো ড্রয়িং এর ক্ষেত্রে এই লাইনটা হচ্ছে দেখো, দেখবে ছবিটা যদি আসে তোমার কাছে, দেখবে চুলের একটা দাগ আছে। ওই হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে চুলের দাগটা, ঠিক আছে? আর যদি ভালো করে অবজার্ভ করো, দেখো এই পোর্শন থেকে এই পোর্শনে চুলের দাগটা শেষ হচ্ছে কিন্তু মিডিলে, দেখো মোটামুটি মিডলের কাছে শেষ হচ্ছে। একটু একটু দূরে দিক সেদিক হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, বাট মোটামুটি মিডলে শেষ হচ্ছে, ঠিক আছে? এবার ওর একটু উপরে চোখের লাইন আছে, জাস্ট একটু উপরে, তার একটু উপরে আইব্রো, আর তার উপরে এইভাবে কপালের পোর্শনটা। যেই আমার কাজ যদি তোমরা প্রতিদিন দেখে থাকো, সেটা ফেসবুক হোক, সেটা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম, তোমরা জানো আমি বেসিক শেপের উপর খুব বেশি জোর দিই। আর এই বেসিক শেপ যদি আমাদেরকে ঠিক করতে হয়, তাহলে আমাদেরকে একটু বোল্ড কাজ মাঝে মাঝে করতেই হবে। সেটা ওয়াটার কালার হোক, সেটা অ্যাক্রিলিক হোক, বা সেটা অয়েল হোক। চারকোলের ক্ষেত্রে তোমরা অনেকেই পেন্সিল বা চারকোল পেন্সিল ইউজ করো, নর্মাল পেন্সিল বা চারকোল পেন্সিল ইউজ করে থাকো। আমি এই টুলসটা মাঝে মাঝে ইউজ করে থাকি, যদিও আমি নতুন করছি এই টুলসটা দিয়ে কাজ। তো এই টুলসটা খুব ভালো, এই টুলসটা আমি ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। দেখো এখানে আমি কিন্তু বেসিক শেপটাই ডিজাইন করার চেষ্টা করেছি। চোখ যখন করলাম, চোখেরও বেসিক শেপটাই ডিজাইন করলাম। এখানে কিন্তু আমি না চোখের লেন্স করেছি, না চোখের ড্রয়িং করেছি, কিছু করিনি। এখানে আমি অ্যাকচুয়ালি এই যে আমি ওল্ড মাস্টার পেন্টিংটা কপি করার চেষ্টা করছি, ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করছি, এখানে ড্রয়িংটা বোঝার চেষ্টা করছি। চোখ, নাক, ইভেন গোঁফ, দাড়ি, এগুলোর না একটা ক্যারেক্টার থাকে, তবেই সেই মানুষটার পুরো ক্যারেক্টারটা বেরিয়ে আসে। তুমি মুখ, চোখ, নাক সব কিছু ঠিক করলে, যদি গোঁফটা ঠিকভাবে ক্যারেক্টারাইজ না করতে পারো, যদি ঠিক না ড্রয়িং করতে পারো ঠিকভাবে, তাহলে সেই পুরো ক্যারেক্টারটা তুমি কখনোই আনতে পারবে না। তো সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে যে শুধু একটা বা দুটো ঠিকঠাক ড্রয়িং করে দিলাম হবে না, পুরো মুখের প্রতিটা পার্টের সঠিক ক্যারেক্টার ড্রয়িং করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ইভেন টুপি, আমি এখানে যে টুপিটা ড্রয়িং করছি, টুপিটারও একটা ক্যারেক্টার আছে। কালার টালারগুলো সেগুলো অনেক পরে আসে, চুল, টুপি সব কিছুরই একটা ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টার সবসময় তোমরা প্রথমেই ড্রয়িং, মুখ মেলানো এগুলোর দিকে ছুটতে যেও না। আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় দেখেছি, তারা মুখ মেলাতে পারছে না বলে কান্নাকাটি করে, দাদা হচ্ছে না, দাদা হচ্ছে না, অনেকবার চেষ্টা করছি। যখন আমি কিছু বলতে যাই তখন বলে শুধু এটাই হচ্ছিল না, বাকি সবগুলো আমি পেরে গেছি। একটা জিনিস সবসময় মাথায় রেখো, ড্রয়িং খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা অ্যাভয়েড করে যাও কালারের চক্করে। এবার আমি দেখছি যেটা, সেটা হচ্ছে ডার্ক পোর্শনটা, ঠিক আছে? চোখের তুমি দেখবে ডার্ক আছে, মানে নাকের কাছে আছে, আইব্রোর কাছে আছে, চোখের লেন্সের পোর্শনটা আছে, নাকের পোর্শনটা একটু আছে। সেটাকে আমাদেরকে যদি ভুলও হয় তবুও একটু বোল্ড ভাবে চাপিয়ে রাখতে হয়। মানে ভুল বলতে এক্স্যাক্ট যদি নাও হয় তবুও করে দিতে হবে। তারপর আমাদের তো ইরেজার আছে, ঠিক আছে? এর উপরে তো আমরা চারকোল বসাবোই। দেখো এখানে একটা মানে এর টেকনিক আছে। কিরকম টেকনিক? যে এই পোর্শনটা কিভাবে চাপাচ্ছে, দেখো এখানে কিন্তু আমি নাকের, চোখের শুরু আর নাকের এইদিকে শুরু, তার মাঝে দেখবে একটা লাইট পোর্শন আছে, ঠিক আছে? চোখ যেখানে শুরু হচ্ছে সেই পোর্শনটাতে কিন্তু লাইট পোর্শন আছে, তার পরেই বা লেফট সাইডে ডার্ক পোর্শন আছে, সেই পোর্শনে আমি দাগটা দিয়েই আমি এইভাবে সরাবো। হ্যাঁ দেখছি, এই দিকে বসিয়ে আমি এইভাবে এই দিকে নিয়ে যাব, ঠিক আছে? এই তবে এই ব্যালেন্সটা পাবো। দেখো
চলে আসলো। এইটা ডার্ক লাগছে, ওটা হালকা একটু সফট হবে কারণ এতটা ডার্ক না, বাট যেটা দরকার আমাদের সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার এই চোখের উপরের পোর্শনেও ডার্ক আছে, সেই উপরের পোর্শনের যে ডার্কটা সেটাকেও আমরা এইভাবে নিয়ে যাব, এইভাবে। এখানে যে ছোট ছোট ডিটেলস গুলো বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। আমি দেখিয়ে দেব। আর একটা জিনিস আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাই, আমি জানি তোমাদের মধ্যেও থাকবে, যে কোনো একটা ভুল যদি আমি দেখিয়ে দিই তখন সেটা ঠিক হয়ে যায়, বা তোমাদের যারা স্যার আছেন তারা যখন দেখিয়ে দেন তখন সেটা ঠিক হয়ে যায়। যেভাবে লাইন টেনে দেওয়া হয় সেভাবে দেখে করে নিতে পারো। একটা ছবি দেখে করতে খুব ইজি মনে হয় লাইন, কারণ কি সেখানে লাইন টানা আছে, সেখানে ফটো নেই বা তুমি লাইভ দেখে করছো না, সেখানে লাইন টানা আছে, তুমি ইজিলি ওই লাইনটা একটু আধটু 19-20 ভুল করে টেনে দিতে পারছো। কিন্তু যখন শুধু ফটো থাকবে তখন তোমাকে লাইন টানতে হবে। সেই লাইনটা কিভাবে টানবে সেটা যদি তোমার ধারণাই না থাকে, তোমার যদি সেই স্কিলটাই না থাকে, তুমি কখনোই সেটা করতে পারবে না। এখানে দেখো আমি প্রথমে ওই টুলসটা ইউজ করছিলাম, টুলসটা ইউজ করে আমি বেসিক ব্লকটা তৈরি করার চেষ্টা করেছি। এবার ওই বেসিক ব্লকে যদি আমি ভুল করতাম তাহলে এই যে আমি ড্রয়িং করে বের করছি এটা কখনোই ঠিক হতো না। ড্রয়িং করার আগে তোমাকে ক্যারেক্টার বুঝতে হবেই, প্রতিটা শেপ আছে, সেই শেপগুলো বোঝাটা খুব দরকার। শেপ, চোখ, নাক, গোঁফ, দাড়ি, মুখ, এখানে দেখো না ঠোঁটের সেভাবে কাজ নেই, ঠোঁট নেই প্রায়, জাস্ট লোয়ার লিপসটা আমরা খুব অল্প একটু দেখতে পাচ্ছি, তার উপরেই দাঁড়ির পোর্শনটা আবার উঠে আসছে। টুপির যে পোর্শনটা তার একটা শেপ আছে, প্রতিটার শেপ আছে। আর তোমরা অনেক সময় কি করে থাকো, তোমরা যদি ভালো করে খেয়াল করো তোমরা দেখবে তোমরা লাইন টানার চেষ্টা করো যখনই, খুব বিশেষ করে যখন ওল্ড কোনো পোর্ট্রেট আমরা করে থাকি, সেটা ছেলে হোক বা মেয়ে, তোমরা একটু মনে করো বা তোমরা পুরোনো কাজগুলো একটু খুলে দেখো, দেখবে তোমরা লাইন টেনে টেনে ওই ভ্যালুগুলো দেওয়ার চেষ্টা করো, কিন্তু কখনোই বোঝো না যে লাইন কতটা টানাটা দরকার। লাইনের মধ্যেও হার্ড সফট ব্যাপার থাকে, সেগুলো অবজার্ভ করার চেষ্টাই করো না। আর যদি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে থাকো তাহলে তো ভালোই, আর যদি না করে থাকো তার জন্য আমি আছি। এখানে দেখো আমি প্রথমে চারকোল পেন্সিল ইউজ করেছিলাম, প্রথমে তো ওই টুলসটা ইউজ করেছি, তারপর চারকোল পেন্সিল দিয়ে পুরোটা মোটামুটি ড্রয়িংটা এক্সাক্ট করার চেষ্টা করেছি। তারপর এখানে আমি যেটা ইউজ করছি, প্রথমেই বলেছিলাম শুধু চারকোলটা আমি ইউজ করব না, এর সাথে আমি ইউজ করব পিট প্যাস্টেল। মানে এখানে ওই যে এটা দিলাম, মানে এইটা ঘষার পর একটা এর থেকে ডার্ক একটা টোন তৈরি হয়েছিল যেটা খুব লাইট, তারপর যখন আমি এটা তুলছি তখন এই টোনটা উঠছে, তো মানে এই লাইট পোর্শনটা থাকছে, তাতেই কিন্তু ওই হালকা যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে বোঝানো যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো আমাকে লাইনও দিতে হচ্ছে না, এক্সট্রা কোনো দাগ পড়ছে না। ফেবার ক্যাসেলের পিট প্যাস্টেল, এটার ছবিও আমি কিছুক্ষণ পরে ভিডিওর আগে আমি দিয়ে দেবো, ভিডিও শেষ করার আগে আমি তোমাদেরকে দিয়ে দেবো ছবি, তোমরা দেখতে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে বা তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আমি তো 12 শেডেরটা ইউজ করি, তোমরা দেখে নিও, তোমাদের যদি বেশি শেড লাগে তোমরা বেশি শেড ইউজ করতে পারো। আমি 12 শেডের পিট প্যাস্টেলটা ইউজ করি, ফেবার ক্যাসেল, অন্য নিও না, ফেবার ক্যাসেলটা বেস্ট হয়। এবার এখানে তুমি যদি দেখো, দেখতে পাবে যে আমি যখন একটা পেন্সিল ইউজ করলাম অনেকটা স্কিন টোন পেয়ে গেলাম। কিভাবে পেলাম? কারণ এখানে আমি যে চারকোলটা ইউজ করেছি, চারকোলটা ব্ল্যাক, যখনই আমি এই রেড পিট প্যাস্টেলটা ইউজ করছি, ক্রিমসন দিকটা না, একটু ওয়ার্ম রেড, এটা এই রেড পিট প্যাস্টেলটা যখন ইউজ করছি এটা কিন্তু ব্ল্যাকের সাথে মিক্স হয়ে ব্রাউন হয়ে যাচ্ছে। ইজিলি আমি ওই স্কিন টোনটা পেয়ে যাবো। যেখানে আমার লাইট পোর্শন আছে সেইখানে তো আমরা ইজিলি স্কিন টোনটা পেয়েই যাচ্ছি, আবার যেখানে ডার্ক টোন, অ্যাকচুয়ালি যেখানে ধরো শ্যাডো পার্ট আছে সেই সব জায়গাগুলোতে আমরা ওই ব্রাউন শেডটা পেয়ে যাবো, খুব ইজিলি পেয়ে যাবে। এখানে আবার নাকের কাছে এখানে আমি অল্প একটু ক্রিমসনে ইউজ করছি, তাহলে একটু ওই মাসেলটা বোঝা যাবে, রক্ত স্কিনের মধ্যে ভেতরে যে রক্ত থাকছে তার জন্য অ্যাকচুয়ালি ওই রেডিস ভাবটা বেশি থাকে, বোঝা যায় বেশি, তো সেই জিনিসটা খুব ইজিলি বোঝা যাবে। বলেছিলাম তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, দেখো এই হচ্ছে সেই লিঙ্ক, তোমরা এটা সার্চ করে ইজিলি অ্যামাজন থেকে পারচেস করতে পারো। এই টুলসটাই আমি ইউজ করছি আর খুবই ভালো, অনেকগুলো থাকে, আর তোমরা এটা একবার না বারবার ইউজ করতে পারবে যতক্ষণ পর্যন্ত না এটা ছিঁড়ে যায়। চেষ্টা করবে ডার্ক একটা ইউজ করতে আর তার সাথে সফট বা লাইট একটাকে রাখতে, তাহলে দুটো তোমরা ব্যালেন্স করতে পারবে, নাহলে দুটোই ডার্ক করে নিও না, একটা ওভাল থাকে আর একটা ট্রায়াঙ্গেল শেপ থাকে। ইজিলি তোমরা এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। আর এটা আমি যেটা ইউজ করছি অনেকেই জানো, ক্লে ইরেজার বলে, ফেবার ক্যাসেলের, এটাও ফেবার ক্যাসেলেরই নিও, এটা একটু সফট হয়ে অনেক দিন চলে। ব্রুস্টোরটা নিও না, ব্রুস্টোর এই ইরেজারটা খুব বাজে। এখান থেকে তুমি দেখো যে আমি খুব হালকা টাচ দিয়ে
চেষ্টা করছি যতটা আমরা কাজ করেছি তার থেকে একটু একটু করে লাইট ডার্কগুলো বের করে নিতে, ডার্ক পোর্শনটা ছেড়ে দিয়ে মিডিল টোনটা বের করে নিতে। এর ওপর আমি কিন্তু আরও কালার চাপাবো। এখানে আমরা মিড টোনের ওপর অ্যাকচুয়ালি কাজ করছি এখন একদম না লাইটে গেছি না একদম ডার্কে গেছি, একদম ডার্কে আমরা যাবও না বেশি, কারণ শুধু চুল আর এই টুপির পোর্শনটাতে আমরা ডার্কে যাবো, আস্তে আস্তে চারকোলেই যাবো সেটা। এখানে আবার দেখো আবার আমি একটু স্কিন টোনের জন্য পিট প্যাস্টেল ইউজ করছি। এবার তোমরা যখন কাজ করো তখন কি ভাবো, মানে আমি জানতে চাই। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি, পোর্ট্রেটের ক্ষেত্রে বিশেষ করে, আমি যেটা শুরুর দিকে বললামই তোমাদেরকে, যে ওরা আমার স্টুডেন্টরা যাদেরকে আমি চিনি জানি, ইভেন অনেকেই আমাকে ইনস্টাগ্রামে অনেকে তোমরা ট্যাগ করো, তো দেখেছি যে তোমরা পোর্ট্রেটটা মেলানোর প্রচেষ্টাটা খুব বেশি করো। সেটা করার চেষ্টা করো না, প্রথমে সেটা স্টপ করো, তবেই কাজের ইমপ্রুভ আসবে, না হলে কখনোই কাজের ইমপ্রুভ হবে না। আরেকটা জিনিস, যে তোমরা আজকে একটা ড্রয়িং করছো বা তোমরা যেই টিচারের কাছ থেকে শেখো না কেন, ওই টিচার যেভাবে দেখিয়ে দিচ্ছে সেটাকে ফলো করার চেষ্টা করো, কখনো ওটাকে কপি করার চেষ্টা করো না, প্রসেসটা ফলো করার চেষ্টা করো। যেই ছবিটা এঁকে দিচ্ছেন বা দিচ্ছে দাদা বা স্যার যেই হোক, তাকে কপি করার চেষ্টা করো না, ওই প্রসেসটা কপি করার চেষ্টা করো। দেখো, ছবি আঁকা তুমি কখনোই শিখতে পারবে না কারোর থেকেও, তুমি প্রসেসটা শিখতে পারো, দেন তোমাকে নিজেকেই নিজের ভেতর থেকে বুঝতে হবে যে তুমি কোন মিডিয়ামটা বেশি ভালো পারছো, কোন মিডিয়ামটাই তোমার বেশি ইন্টারেস্ট আছে, কোন কোন মিডিয়ামগুলো তোমাকে টানছে অ্যাকচুয়ালি। তার সাথে ড্রয়িংটা তো সব কিছুর ক্ষেত্রে লাগবেই। তো সবসময় আমি যেটা আমার স্টুডেন্টদেরকে বলি, যে আমি কখনো কিছু শেখাই না তোমাদেরকে, আমি শুধু প্রসেসটা শেখাই, শুধুমাত্র টেকনিকগুলো শেখাই, যেগুলো তোমাদেরকে নিজেদের মতো অ্যাপ্লাই করতে হবে, এটুকুই। আমি যেভাবে কাজ করছি সেইভাবেই কাজ করার কোনো দরকার নেই, আর এতে কোনো লাভও নেই, ঠিক আছে? তো একটা টাইমে কিছুটা তোমরা ফলো করতেই পারো যারা বিগিনার্স আছো বা কিছু, অবশ্যই। মানে এই কথাগুলো হয়তো তোমাদের মনে হবে যে দাদা কেন বলছে, দাদা এই যে কাজ দেখাচ্ছে বা স্যার যে কাজ দেখাচ্ছে, এগুলো কেন বলছে, এগুলো বলার কারণই এটা, কারণ এইভাবে তোমরা অনেকে মিসগাইড হও, আমি দেখি। তো অনেক রকম কাজ করো, বিভিন্ন রকম এটা সেটা, মানে কোনো স্থিরতা নেই কাজের মধ্যে। একটু যারা ছবি আঁকো তোমরা একটু স্থির হওয়ার চেষ্টা করো। কোনো একটা, যে ওয়াটার কালার করছো সেই ওয়াটার কালার করো, যে পোর্ট্রেট করছো প্রথমে পোর্ট্রেটটা করো, আগে সেগুলোতে মহারত হাসিল করো, তারপর অন্য মিডিয়াম বা অন্য পার্টে যাও। পোর্ট্রেট, আজকে পোর্ট্রেট করলাম, কালকে ল্যান্ডস্কেপ করলাম, কালকে বেরিয়ে গেলাম একটু আউটডোরের দিকে, আউটডোর করতে দুটো গাছ এঁকে চলে আসলাম, পরের দিন পাতা করলাম, পরের দিন ঠাকুর বানাচ্ছি। এইগুলো করলে কোনোটাও ঠিক শিখতে পারবে না। তুমি একটা করে শেখো, দেখবে তুমি সব কিছুই শিখতে পারবে, সব কিছুই জানা দরকার। ইভেন আমিও মাটির কাজ করতে শুরু করেছি, তোমাদেরকে আমি ভিডিও আনবো, আমি দেবো ভিডিও, সেটারও লং ভিডিও থাকবে। আমি নিজে মাটির কাজ করতে শুরু করছি, আমি তো পেন্টিংয়ের স্টুডেন্ট, পেন্টিং করি, টুকটাক ছবি আঁকি, আমার কি দরকার স্কাল্পচার করার, আমি তো বিক্রির জন্যও করছি না, আর মাটির কাজ করব বা দুর্গা ঠাকুর বানাবো তার জন্যও করছি না, নিজের শেখার জন্য করব, ঠিক আছে? তো সেই জায়গাটা ধরার জন্য তুমি সব কিছুই করতে পারো, কিন্তু তার আগে যেই কাজটা করছো সেটাতে অ্যাটলিস্ট কিছুটা জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যখন মনে হবে যে হ্যাঁ এগুলো আমি বুঝতে পারছি বা আমি করতে পারছি, এর সাথে সাথে আমি অন্য কিছু করতে পারি, তখনই চেষ্টা করো সেইগুলো করতে। এখানে দেখো আমি যে আইব্রোর পার্টটা করছি, এখানে কিন্তু আমি পিট প্যাস্টেলটা ইউজ করছি না, এখানে আমি চারকোলটা ইউজ করছি, জেনারেলসের চারকোল। তোমরা অনেকেই জানো আমার আগে চারকোলের কাজগুলো এই জেনারেলস দিয়েই করা। তো জেনারেলসের চারকোলটা একটু ডার্ক হয় আর বেশ ভালো হয়, তার জন্য আমি জেনারেলসটা ইউজ করি। চারকোল আর পিট প্যাস্টেল না অনেকটা এক, বলতে পারো সফট প্যাস্টেল। তো সফট প্যাস্টেল আর চারকোলটা একসাথে মিশে যায় খুব ইজিলি, তো তার জন্য ছবিটা ভালোও হয়। আমরা যেভাবে কাজ করি, বিশেষ করে আমি যেভাবে কাজ করি সেভাবে কাজটা ভালো হয়। আর সবসময় চেষ্টা করো, দেখো এখানে যে আমি গোঁফের পোর্শনটা করছি, আমি কিন্তু গোঁফে ওইভাবে লাইন দিচ্ছি না। তোমরা অনেকে লাইন দাও, লাইন দেওয়াটা বন্ধ করো। আমি এই যে দেখো, এই যে তুমি আমার কথাটা যদি দেখতে ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো, বুঝবে যে 10 থেকে 15 মিনিট কোনো রকম কোনো কাট নেই, আমি জাস্ট ছবিটা দেখছি, আমি পেন্টিংটা দেখছি, পেন্টিংটা অবজার্ভ করার চেষ্টা করছি, এর মধ্যে কোনো স্ক্রিপ্টও নেই, ঠিক আছে? যে অনেকে মনে করো বা হয়তো ভাবো যে কিছু একটা লিখতে বসলাম তারপর সেটা হয়ে যাবে, একদমই না, সেভাবে হয় না। ছবি আঁকা সেভাবে হয় না, কোনো প্ল্যানিং করে তুমি এই রকমই করবে এভাবে ছবি আঁকা হয় না। এই যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি যদি কিছু একটা লিখে নিয়ে বলতে শুরু করি না, তোমরা কিছু বুঝতে পারবে না, না আমি আমার মনে হবে যে আমি যেন তোমাদেরকে বোঝাচ্ছি, সেরকমও মনে হবে না। মানে মনে হবে আমি জাস্ট মুখস্থ পাঠ করছি, গদ্য রচনা বলে যাচ্ছি, তোমরা শুনছো। এটাতে না তোমরা নিজেদের সাথে রিলেট করতে পারবে, না আমি
ঠিকভাবে স্যাটিসফাই হব এই ভিডিওটা করে। তো আমি সবসময় শুধু ছবিটাকেই দেখছি, ছবিটাকে দেখে বোঝার চেষ্টা করছি যে আমি ওই টাইমে আমার মাইন্ডসেট কী ছিল বা আমি কী ভাবছিলাম, আমি যখন কাজটা করছি তখন আমার কি কি, এটা অ্যাকচুয়ালি আমার এক স্টুডেন্টের জন্য করা কাজ। তো মাঝে মাঝে তোমরা সেই ভয়েস পাবেও হয়তো। তো সেই স্টুডেন্ট বাইরে থাকেন, তো ওনার সাথে কথা বলতে বলতে এই করা কাজ। তো মাঝে মাঝে আমি একটু ছবি আঁকার বাইরেও কথা বলি, মজা সব কিছুই চলে। তো তোমরা যখন কোনো কাজ করবে, তোমরা না একটু ফ্রি মাইন্ডসেট হওয়ার চেষ্টা করবে। তার মধ্যে কাজ করতে করতে অনেক রকম ডিস্ট্র্যাকশন আসে। ফোন হঠাৎ করে একটু হয়তো বেজে উঠলো, হয়তো মনে হলো একবার একটু লাইক করে দিই ফেসবুকটাই, বা একবার একটু চেক করে নিই ইনস্টাগ্রামে কটা লাইক পড়লো, তারপরে আবার শুরু করব। অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি ওই যে ডিস্ট্র্যাকশনটা ওটা কাটতে 10 মিনিট সময় লাগে। ওই 1 সেকেন্ডের একটা পজ 10 মিনিট নষ্ট করে দেবে তোমার। আর যখন আমরা এই ব্যালেন্সটা খুব ইজিলি বুঝে যাব, তখন খুবই কম সময়ে আমরা ভালোভাবে অবজার্ভ করতে পারবো। চুলের ক্ষেত্রে আমি এখানে প্রথমে কিন্তু চারকোল ইউজ করছি। প্রথম কেন, শুরু থেকেই চারকোল ইউজ করেছি। তবে প্রথমে এখানে 2B থাকে, 4B থাকে আর 6B থাকে, 3টে পেন্সিল থাকে জেনারেলসের এই সেটটাতে। তো প্রথমে আমি 2B দিইনি, একদম 4B থেকেই শুরু করেছিলাম। এটা এখনও 4B দিচ্ছি। 4Bটাতেও মোটামুটি এদিক সেদিক করে তোমরা একটু টোন ডাউন আপ করে কাজ করতে পারো। তারপর আমি এখানে 6B দেবো, পরে গিয়ে 6B দেবো। তো কাজ তোমাদেরকে কেন আমি এত বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তার প্রধান কারণটাই হলো তোমাদেরকে প্রতিটা স্ট্রোক বোঝানো। এখানে কিছু কিছু পার্টে তুমি একটু স্পিড দেখতে পাবে, যেখানে আমার মনে হচ্ছে যে খুব একটা বেশি কিছু নেই, জাস্ট পেন্সিলই আমি ঘষে চলেছি, সেইখানে তোমরা একটু স্পিড দেখতে পাবে মাঝে মাঝে। বাট এই যে দেখো না, এখানে আমি ব্রাশটা ঘষছি, ব্রাশটা কোন ফ্লোতে ঘষছি, আমি কিন্তু যেদিক সেদিকে ঘষিনি, আমি ঘষছি যেই দিকে যেই ফ্লোতে চুলটা ঘুরছে সেই দিকেই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো সেগুলো বোঝো, সেগুলো শুধু সবসময় যে আমি বলছি বা বলবো এমনটা না, সবসময় আমি এগুলো বলবো না। আবার এইখানে দেখো, এখানে কিন্তু কান ছিল, তোমরা দেখো, তোমরা মেন ছবিটা আমার এই ট্যাবে তোমরা মেন ছবিটাও দেখতে পাবে। এখানে দেখো কানের একটা খুব লাইট একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা জাস্ট ইমপ্রেশন দেখতে পাচ্ছি যে কান আছে, ঠিক আছে। আমি যখন ফার্স্ট দিকে কাজ করছিলাম তখন কিন্তু সেটা ছিল না। তোমরা একটু ব্যাক করো, একটু পেছনের দিকে পিছিয়ে যাও, আবার একবার দেখো, তারপর দেখলে বুঝতে পারবে যে কানটা ছিল না। কানটাকে আমি জাস্ট অল্প একটু রেড কালার দিতেই কানটা চলে আসলো, কানের ইমপ্রেশনটা ক্রিয়েট করা গেল। এই যে ছোট 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 চেঞ্জ, এগুলো কিভাবে সম্ভব? এগুলো সম্ভব তখনই যখন আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে অবজার্ভ করার চেষ্টা করবো, এই জিনিসগুলো বুঝতে পারবো। আমরা কোথায় অনেক সময় কি হয়, পোর্ট্রেটের মধ্যে, বিশেষ করে ওল্ড মাস্টার পেন্টিংয়ের মধ্যে গ্রিন, ইয়েলো আকারের পার্সেন্টেজ, মিউট কালার, এগুলো না খুব বেশি অবজার্ভ করতে পারি না আমরা যখন প্রথম দেখি, স্বাভাবিক সেটা। কিন্তু যখন তোমাকে তোমার টিচার বা তোমার যিনি গাইড করছেন উনি যখন বলে দেবেন বা দেখিয়ে দেবেন না, তখন তুমি খুব ইজিলি বুঝতে পারবে। এখানে অনেক কিছু আছে যেগুলো তোমরা মিস করছো বা আমি সেইভাবে বলে উঠতে পারছি না, এটাও অনেকটা কম সময়। আর এইগুলো হঠাৎ করে তোমাকে আমি বলে দেবো বা হঠাৎ করে চলে আসবে সব কিছু, সেটা না, এটা একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে যদি আমরা যাই, আমি আস্তে 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 আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই জায়গাটা দিয়ে ইমপ্রুভ করিয়ে দিতে। আর আমি জানি তোমরা তার জন্যই আমাকে ফলো করছো, তার জন্যই এই ভিডিওগুলো এতক্ষণ ধরে দেখছো, এত ভালোভাবে বোঝার চেষ্টা করো। আরেকটা জিনিস, তোমরা যে দেখছো, আমি দেখতে পাচ্ছি তোমরা দেখছো কারণ আমার ইউটিউব ভিডিওতে ভিউজ হচ্ছে, কিন্তু সেই দেখার সাথে সাথে তোমরা এই কাজগুলো করো। এই সেম ছবিটাই আমার ইনস্টাগ্রাম সুরজিৎ আর্টওয়ার্কসে আছে, সুরজিৎ আর্টওয়ার্কস। এখানে গিয়ে তোমরা এই ছবিটারই ফটো দেখতে পাবে, ঠিক আছে। এই ফটোটাকে নিয়ে তোমরা ড্রয়িং করার চেষ্টা করো, দেন আমাকে ট্যাগ করো। সেটা ইউটিউবে তো পারবে না, ইনস্টাগ্রামে হোক, আমার ফেসবুকেও আছে, সুরজিৎ আর্টওয়ার্কস বলে ফেসবুকেও এক পেজ আছে। তো সেইখানে দেখাও, আমাকে ছবিটা দেখাও, অবজার্ভ করো। তো সেখানে আমি হয়তো তোমাকে আরও কিছু বলতে পারবো যেগুলো আমি এখানে মিস করছি বা হয়তো বলে উঠতে পারছি না। তোমার কাজ দেখলে তোমার অ্যাকচুয়ালি কোথায় ইমপ্রুভ করা দরকার সেটা বোঝাতে পারবো। এখানে দেখো যে এই যে ক্লে ইরেজারটা না, তোমরা অনেক সময় অনেকভাবে ইউজ করতে হবে। ক্লে ইরেজারের প্রচুর কাজ আছে। হ্যান্ডমেড পেপারে যখন আমরা ওয়াটার কালার করি, হ্যান্ডমেড পেপারে যে পেন্সিল ড্রয়িং করার পর আমরা তুলতে গেলে নর্মাল রাবার দিয়ে যদি তুলতে যাই, তাহলে কিন্তু হ্যান্ডমেড পেপার রোয়া উঠে যায়। কিন্তু এই ক্লে ইরেজার দিয়ে যদি তুমি হালকা একটু ট্যাপ করে পেন্সিলটা তোলার চেষ্টা করো, তাহলে দেখবে খুব ইজিলি উঠে যাবে আর কোনো রোয়া উঠবে না।
আবার এই চারকোল ইরেজার বলো বা ক্লে ইরেজার বলো, এটা দিয়েই খুব ইজিলি এই ধরনের চারকোল, পেন্সিল এগুলোকে খুব কোনো হার্ড লাইন না রেখে খুব সফট ভাবে তুমি যে কোনো কালার হোক, যেহেতু এটা সফট প্যাস্টেল করছি, পিট প্যাস্টেল ইউজ করছি, এটাও তুলে নেওয়া যাবে, চারকোল তুলে নেওয়া যাবে, পেন্সিল তুলে নেওয়া যাবে, খুব ভালো কাজ হয় এই চারকোল ইরেজারে। তো এইভাবে তোমরা যখন কাজ করবে, এইভাবে আমি জানি না তোমরা কাজ করার সময় এই কথাগুলো মাথায় রাখো কিনা, কথা মাথায় রাখার চেষ্টা করবে। ওপরের দিকে যখন আমি কপালে ইরেজ করছিলাম তখন নোটিশ করেছিলে? কজন নোটিশ করেছিলে? যদি নোটিশ না করো আবার ব্যাকে গিয়ে দেখো, নোটিশ করবে যে আমি ওই চারকোল ইরেজারটা দিয়েই আমি কিন্তু কপালের হাইলাইটটা বের করেছি এখন পর্যন্ত। এরপর আমি হোয়াইটও ইউজ করব, এমনটা না হোয়াইট ইউজ করবো না, কিন্তু সেটাও হোয়াইটটাও মিক্স থাকবে ক্রিমসন যে কালারটা সেই কালারের সাথে, মানে একদম পিওর হোয়াইট থাকবে শুধু খুব অল্প জায়গাতে। এইসব জিনিসগুলো তোমরা যদি অবজার্ভ করো, এখানে থাকে কলারের পোর্শন কিন্তু অ্যাকচুয়ালি পুরো সাদা নেই, কিন্তু আমি শুধুমাত্র সাদা ইউজ করছি কারণ আমার সাদাটা মিউটি থাকছে, যেহেতু আমার পেজটা, আমি যেই পেজটা ইউজ করছি ওটা গ্রে, ওই গ্রে পেজের উপর যখন সাদা ইউজ করছি খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। এই জিনিসগুলো কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে না পারো, আমি তো তোমাদেরকে ইউটিউবে সেভাবে বোঝাতে পারবো না, তোমরা কমেন্ট করো। নর্মালি আমি বুঝতেও পারছি না, অনেকে কমেন্ট করেওছো। আচ্ছা চলো আজকে এখন কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক, করে দেবে তোমার। একজন বলছে চৈতি সামথিং কিছু একটা, সরি যদি আমি স্পেলিং ভুল বলি, আমরা যারা কোথাও না শিখে শখের বসে ছবি আঁকি তারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবো, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি তোমাদের জন্য আরও যারা অ্যাকচুয়ালি শুধু শখের বসে না প্রফেশনালি শেখার চেষ্টা করছে, আমি জানি তাদেরও হেল্প হবে। আমিও চেষ্টা করছি শেখার, আমার সাথে সাথে তোমরাও শেখো, কোনো অসুবিধে নেই। আর দেবস আর্ট বলছে অনেক কিছু শিখলাম এই ভিডিওর থেকে। থ্যাংক ইউ সো মাচ, সকলকে থ্যাংক ইউ যারা বলেছো। তো এখানে শুধু আমি প্রশ্নটাই নিচ্ছি এখন। অনেক কিছু শিখলাম, অনেকেই অনেক কিছু শিখলাম বলেছে। প্রশ্ন করেছে দাদা তোমার কাজগুলো হেল্পফুল হয়ে থাকে আমার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ সকলকে। দাদা কম্পোজিশন কালার করে দেখাও প্লিজ। আচ্ছা একজন বলেছে শুধু ড্রয়িংস বলে নাম আছে, কম্পোজিশন কালার করে দেখো। হ্যাঁ এটা ঠিকই বলেছো, আমি কম্পোজিশন কালার করেও দেখাবো, তবে একটু টাইম লাগবে কারণ আমার এত কাজের চাপ থাকছে, তো সেখানে শুধু কম্পোজিশন করার মতো 2-3 ঘন্টা বের করতে পারছি না। তো এগুলো অ্যাকচুয়ালি ক্লাস ওয়ার্ক বা সেখানে আমি নিজের কিছু কাজ, সেই ক্ষেত্রে সেই রকমভাবে আমি কাজ করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবভিয়াসলি আমি কম্পোজিশন করব, মাঝে মাঝে ফিগার ড্রয়িং করব, সবই থাকবে, ঠিক আছে। এবার দেখো অ্যাকচুয়ালি আমি কম্পোজিশন, যখন আমার স্টুডেন্টরাও যারা আসে আমার কাছে, যারা শেখে কম্পোজিশন, তাদেরকে আমি না প্রথমে মুখটাই শেখাই। কেন মুখটা শেখাই জানো তো? প্রথমে যদি আমরা কম্পোজিশন ধরতে শুরু করি, ভুল কী হবে, কম্পোজিশনে প্রচুর পার্ট আছে, ফিগার আছে, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, সেখানে কম্পোজিশনের অল্প একটু পার্সপেক্টিভ থাকবে, অনেক ধরনের বিল্ডিং পার্সপেক্টিভ থাকবে, আর ফিগার থাকলে সেখানে হাত পা সব কিছু ড্রয়িং থাকবে, মুখের ড্রয়িং থাকবে। তো আমি যদি প্রথমে মুখটাই না বুঝি যে চোখটা অ্যাকচুয়ালি কেমন হয়, নাকটা কেমন হয়, কতটা ডিস্টেন্সে থাকে, তারপরে তো আমাকে হাত পাতে আসতে হবে। তো প্রথমে আমি যদি ওই পটলের মতো মুখ করে দিলাম বা ওই সন্দেশের মতো কয়েকটা হচ্ছে যে চোখ করে দিলাম, সেরকম করে তো আর পোর্ট্রেট না হলেও সেইভাবে তো আর ফিগার হবে না। সেইখানেও তো তার একটা নির্দিষ্ট কোনো লাইন আছে, নির্দিষ্ট কোনো একটা ব্লক আছে, সেগুলো তো বুঝতে হবে। সেগুলো বোঝার আগে তোমাকে একটু পোর্ট্রেটটা বুঝতেই হবে, ঠিক আছে। তার জন্যই আমি চেষ্টা করি প্রথমে একটু পোর্ট্রেটের ব্লকটা বুঝিয়ে দেন তারপর আস্তে আস্তে পোর্ট্রেটটাকে কীভাবে সিম্পলিফাই করা যায় কম্পোজিশনের ক্ষেত্রে সেগুলো দেখাই, তারপর আস্তে আস্তে যেভাবে এগোনোর দরকার হয় আমি করব। দাদা পাতাগুলোর একেবারে মাঝখানের হোয়াইট ডট কিভাবে ক্রিয়েট করলে? আচ্ছা এই প্রশ্নটা করেছে গ্রোয়িং সামথিং কিছু একটা, জিএম কিছু একটা, যাই হোক। তো পাতার এই যে আমি যেই কমেন্টগুলো নিচ্ছি, এই কমেন্টগুলো অ্যাকচুয়ালি আমার আগের ওয়াটার কালারটা আমি করেছিলাম, 25 মিনিটের মতো ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, সেইখানে থাকা কমেন্ট। তো এই পাতার ডটগুলো আমি আসলে ইরেজ করেছি। ইরেজ কিভাবে করেছি, তুলি অল্প একটু ভিজিয়ে, তুলিটা ভিজে থাকবে বাট তাতে কোনো জল থাকবে না, তারপর আস্তে আস্তে তুমি যদি একটু ওই পোর্শনটাকে একটু ঘষার চেষ্টা করো, অল্প একটু ভিজিয়ে, তাহলে তারপর টিস্যু পেপার দিয়ে একটু ট্যাপ করলেই ইজিলি উঠে যাবে। এবার এই টেকনিকটাও আমি যদি তোমাদের আরও প্রশ্ন থাকে, আমি তোমাদেরকে কিছু টেকনিক না মাঝে মাঝে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। একসাথে একটা ভিডিও করে আমি ছাড়বো কিছু টেকনিক আমি যেগুলো ইউজ করি, মাঝে মাঝে তোমাদেরকে দেখানো আমার দরকার, আর আমি দেখাবো
দাদা তুমি কোথাও থাকো, আমি তোমার কাছে শিখতে চাই অফলাইন। আমি থাকি তো কলকাতায়, কলকাতার কোথায় থাকি আর বলছি না, বাট আমার ক্লাসটা যেটা অফলাইন ক্লাস সেটা দমদম স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের মতো ডিস্টেন্সে থাকে। আর তোমরা যদি আমার কাছে কেউ ক্লাস করতে চাও, যেটা অনেকেই করে, তো দেন তুমি আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করো, ইনস্টাগ্রাম বা ফেসবুকে সুরজিৎ আর্টওয়ার্ক, সেখানে টেক্সট করো। আর দেন আমি সব ডিটেলস তোমাদেরকে বলে দেবো, ফিজ, ক্লাস ফিজ সব কিছু। আচ্ছা, দেন প্রশ্ন করেছে বাপকাটিস পেপারে কোথা থেকে পারচেস করতে পারবো? বাপকাটিস পেপার শিয়ালদা থেকে পারচেস করতে পারবে, বৈঠকখানা আছে, পেপার মার্কেট সেখান থেকে, অথবা আর্ট গ্যালারি আর্ট কর্নার শব্দ আছেই। আর সমাধর বলছে আমার কমেন্টটা পড়েইছি, যাই হোক। দাদা আমার এই ব্রাশটা ইউজ করা চলছে, আমি জানি ওয়াটার ব্রাশগুলো বানানো গেছে, তুমি নয় শিয়ালদা থেকে নয় অথবা আদার কোথা থেকে এনেছো। হ্যাঁ ঠিকই বলেছো, ব্রাশগুলো শিয়ালদা থেকে বা আদার কোথা থেকেও নেওয়া, তো অনেকেই তৈরি করে, কিন্তু কোথা থেকে তৈরি করি সেটা বলাটা ঠিক না, সেই জন্য আমি বলিনি। যাই হোক, পেপারটার নাম কি? আমি যে ওয়াটার কালার ইউজ করি সেই পেপারটার নাম হচ্ছে চিত্রপট। মোটামুটি আমাদের কমেন্ট কমপ্লিট। এবার এইখানে কমেন্টের সাথে কমপ্লিট হওয়ার সাথে সাথে পোর্ট্রেটটাও কিন্তু অনেকটা কমপ্লিটের দিকে চলে আসে। এইখানে দেখো আমি একটা বেসিক টোন ক্রিয়েট করার পর তোমরা বুঝতে পারছো, যখন আমি শুরু করেছিলাম শুধু পিট প্যাস্টেল ঘষতে ঘষতে, সেখান থেকে এটা কতটা চলে আসলো। এরপর যখন আরও আমরা লাইটের দিকে ঢুকবো, অল্প একটু লাইটের দিকে ঢোকার সময় তার আগে আমাদেরকে ডার্কের দিকে ঢুকতে হবে। ধরো ইমাজিন করো কোনো একটা সাদা বল সাদা পেজের ওপর আছে, ওই সাদা বলটাকে সাদা কিভাবে লাগতে পারে? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে। তুমি যদি ওই সাদা পেজটাকে সরিয়ে একটা ব্ল্যাক পেপার রেখে দাও, তাহলেই ওটা সাদা লাগবে অনেক বেশি। এটা খেয়াল করে দেখবে, যখন তুমি কোনো সাদা পেজের ওপর সাদা বল রাখবে, হয় পেজটা সাদা থেকে একটু কম গ্রের মতো দেখাবে, তবে ওটা সাদা লাগবে, অথবা পেজটা হোয়াইট থাকবে, বলটাকে একটু তুমি নীল, একটু ইয়েলো আকার, একটু গ্রেইস ভাব তুমি দেখতে পাবে। কিন্তু যখন তুমি ওই সাদা বলটাকে যদি সর্বোচ্চ সাদা দেখাতে চাও, তাহলে তার ব্যাকগ্রাউন্ডকে ডার্ক করতে হবে। সেরকমই কোনো একটা পোর্ট্রেট যদি মোটামুটি লাইট নিয়ে তোমরা খেলতে চাও, তাহলে কোনো একটা পোর্ট্রেটের যদি লাইট ঠিকভাবে রাখার চেষ্টা করো বা বোঝানোর চেষ্টা করো, সবসময় চেষ্টা করো ব্যাকগ্রাউন্ডটাকে অল্প একটু ডার্ক করতে। আবার সবসময় যে ব্যাকগ্রাউন্ড ডার্ক করলেই সেটা হবে সেরকমটাও না। তো যতটা সম্ভব অবজারভেশনটা বাড়াও, নিজের স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে অবজার্ভ করার চেষ্টা করো। এখানে দেখো না, পোর্ট্রেটটা যে পাশেই তোমাদের পোর্ট্রেটটাও রেখেছি, অ্যাকচুয়াল যে অরিজিনাল পোর্ট্রেটটা, সেই পোর্ট্রেটে কিন্তু আছে। এইগুলো একটু বোঝার চেষ্টা করো, এগুলো অবজার্ভ করার চেষ্টা করো, ঠিক আছে? এখানে নিচের পোর্শনটা যখন আমি ব্লু করছিলাম সেখানটা হচ্ছিল না, তো সেই জন্য আমাকে একটু বাধ্য হয়ে নিচে কিছু দিতে ইচ্ছে হচ্ছিলো, জোগাড় লাগানোর ইচ্ছে হচ্ছিলো। তারপর বললাম থাক, জোগাড়ের দরকার নেই, জাস্ট করতে শুরু করি। দেখবে একটু পরেই ওটা সরে চলে আসবে, ইউজ করতে করতেই খাতাটা পিছিয়ে চলে আসবে। তো অনেক কিছু হবে, দেখো পিছলো। তো দেন আমার মনে হলো এটা দিয়ে আমি সেই প্রেশারটা ক্রিয়েট করতে পারবো না, তার থেকে থাক পেজেই। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা টেবিলে কাজ করি তখন ওই পেন্সিলটা না টেবিলে আটকে যায়, ধাক্কা খেতে থাকে। তো মোটামুটি একটু ইউজ করে আমি একদম আমার যে স্ট্যান্ড আছে, তো এই স্ট্যান্ডের ওপরেই তুলে নেবো আমি কাজটাকে। তো ওইভাবে করাটাই বেটার। আর এখানে দেখো আমি ব্লু কালারটাকে প্রথমে ভেবেছিলাম যে হালকাই রাখবো, তারপর মনে হলো যে হালকা রাখলে সেই মজাটা আসবে না যেটা আমি চাইছি, তো আমাকে একটু ডার্কই করতে হবে। আমি তারপর এবার একটু ডার্ক পেন্সিল নিয়ে অল্প একটু ডার্ক করারও চেষ্টা করেছি। এখানে যে ডার্ক পেন্সিলটা ইউজ করছি এটা হচ্ছে পার্সিয়ান ব্লু। আগেরটা কিন্তু ওই কোবাল্ট ব্লু এর সাথে অল্প একটু হোয়াইট মিক্স করলে যেরকম হয় সেই কালারটা ছিল ডার্ক। কারণ 12টা সেট, তো এখানে সব রকমের কালার তুমি পাবে না, সেটাই স্বাভাবিক। তো যতটা পেয়েছি আশা করছি তোমাদের স্যাটিসফাই করতে পারবো কাজটা দিয়ে। এবার দেখো মোটামুটি অনেকটা কিন্তু কাজ কমপ্লিট, তবুও আমি আস্তে আস্তে চেষ্টা করছি ভালো করে অবজার্ভ করতে, ভালো করে বুঝতে। আমি এখানে কিন্তু চারকোলটা ইউজ করছি, ঠিক আছে? এই চারকোলটা তোমরা, আমি জানি না তোমরা কি কি চারকোল ইউজ করো, খুবই ভালো। জেনারেলসের চারকোল পেন্সিল খুবই ভালো, তো এই চারকোল পেন্সিলটা ইউজ করার চেষ্টা করবে। এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে 6B, একদম যে ডার্কটা, সেই ডার্কটা ইউজ করার চেষ্টা করছি। ডার্কটাই ভালো, তোমরা বিভিন্ন রকম চারকোল ইউজ করে থাকো, ক্যামেলের চারকোলটা প্লিজ ইউজ করো না, ক্যামেলের চারকোলটা খুবই বাজে। আমি ক্যামেলের বিভিন্ন রকম জিনিস তোমাদেরকে বলে থাকি, এটা ভালো এটা খারাপ। তো ক্যামেলের ওপর কোনো আমার শত্রুতা নেই, বাট ক্যামেলের চারকোলটা খুবই খুবই বাজে। আমি যেহেতু তোমাদেরকে গাইড করছি, আমি ঠিক গাইড করাটাই উচিত। যদিও ক্যামেল আমাকে মাঝে মাঝে কিছু প্রোডাক্ট দিয়ে যায় তোমাদেরকে দেখানোর জন্য বা এটা সেটার জন্য, তো তবুও আমার মনে হয় যে ঠিকটা তোমাদের কাছে যাওয়াটা দরকার, ঠিক জিনিসটা বলাটা দরকার।
তাই এখানে আমি কপালে এবার একটু হাইলাইট বাড়ানোর চেষ্টা করছি। তোমরা অ্যাকচুয়াল রেফারেন্সটা যদি দেখো তাহলে দেখলে বুঝতে পারবে যে খুব হাইলাইটটা উপরের দিকে আছে, দেন আস্তে আস্তে নিচের দিকে আসছে। এই জিনিসগুলো বোঝো, তারপর কাজ করবে, দেখবে অনেকটা ইমপ্রুভ হবে। লাইটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেহেতু কাজের শেষের দিকে, তাই আমি বলছি লাইটটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমরা যখন শুরুর দিকে ছিলাম তখন বলছিলাম শেপটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো যখন আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগোবো তখন আবার কালারটা বোঝাটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। প্রথমে সবকিছুই আমাদেরকে গ্রে দেখতে হবে, তারপর আস্তে আস্তে গ্রে টোন, মিউট টোন আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এগুলো অনেক কিছু ব্যাপার আছে, এগুলোর জন্য কালার হুইল তোমাদেরকে অবজার্ভ করতে হবে। কালার হুইল শুধু ওই লাল নীল হলুদ সবুজ তার মধ্যে কমপ্লিমেন্টারি কালার সেটা না, কালার হুইলের মধ্যে আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো বোঝা দরকার, যেগুলো জানা দরকার। তো এখানে আমি এই যে প্রথমে দেখো সাদা দিয়েছিলাম তো, কিন্তু এখন আবার অল্প একটু ক্রিমসনের যে কালারটা, যে পিঙ্ক কালারটা, সেই কালারটা ইউজ করছি। একদম সাদা আমি কিছু করতে চাই না, একদম হোয়াইট কিছু হয় না, তোমরা সেটা জানো, শেষেও সেটা তোমরা দেখতে পাবে। কিন্তু আর একটা প্রশ্ন আমাকে মাঝে মাঝেই সবাই করে যে যখন আমরা শুরু করছি ড্রয়িং তখন আমাদের এজটা কতটা হওয়া দরকার। হ্যাঁ, এটা একটু অন্যরকম শোনালেও এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে, জানো। তা আমি মনে করি যে একটু ম্যাচিওর হলেও যে কোনো এজে ড্রয়িং শুরু করা যায়। আমার কাছে 30-40 বছর এজেরও দাদা দিদিরা আছে, আবার 15-20 বছর এজেরও ভাই বোনেরা আছে। তো সব এজেরই স্টুডেন্ট আমার কাছে মোটামুটি আছে। তো তোমরা যারা মনে করছো যে আমাদের এজ হয়ে গেছে, আমরা শিখতে পারবো কি না, পারবে, সবই পারবে। অনলাইন যদি তোমরা জব করো, যদি টাইম সেভাবে না পাও তাহলে অনলাইন ক্লাস করো, কারোর কাছে, আমার কাছেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাট শেখো, ড্রয়িংটা এইভাবে শুধু হবে না, ড্রয়িংটা শিখতে হবে। অথবা আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি এইভাবেও দেখতে পারো। তো এতেও লাভ হবে। লাভ তখন হবে যখন তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, তো সাবস্ক্রাইবও করে নাও। তো যাই হোক, মজাই মজাই বলে দিলাম। তো যখনই আমাকে কেউ বলে যে আমি কোথা থেকে শুরু করব, অ্যাকচুয়ালি আমি সবসময় বলি কোনো মিডিয়াম না, কোনো কালার না। আমার কাছে যারাই স্টুডেন্টরা আসে আমি প্রথমে শুধু বলি যে কোনো একটা নর্মাল খাতা আর যে কোনো একটা পেন্সিলের সেট, সেটা আর্ট লাইন হোক বা ক্যামেল। আমি প্রথমে ড্রয়িংটাকেই ইমপ্রুভ করানোর চেষ্টা করব, ড্রয়িংটাই দেখব, তারপর বাকি কিছু সেগুলো অনেক পরে হবে। মিডিয়ামগুলো জানতে আমাদের 1 মাস 2 মাস টাইম লাগবে, এর থেকে বেশি টাইম লাগবে না। কিন্তু ড্রয়িংটা শিখতে আমাদের প্রচুর টাইম লাগবে, অ্যাকচুয়ালভাবে শিখতে আমাদের টাইম লাগবে। তার জন্য সেই পেশেন্সটা দরকার, সেই মাইন্ডসেটটা দরকার যে হ্যাঁ আমি ড্রয়িং করব, আমাকে ড্রয়িং করতে হবে, আমাকে আগে ড্রয়িংটা শিখতে হবে, তারপর আমি মিডিয়ামে দিকে ঢুকবো। তার সাথে সাথে তোমরা করো না, ড্রয়িং করতে করতেও তোমরা করতে পারো, বিভিন্ন মিডিয়াম ইউজ করতে পারো। কিন্তু সবসময় মাথায় রেখো ড্রয়িং 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 অনেক ইম্পর্টেন্ট। তো সবসময় চেষ্টা করবে আগে ড্রয়িংটা ঠিক করতে। এখানে দেখো আমি বিভিন্ন রকমের কালার ইউজ করতে করতে, দেখো আমার কথাতে মেতে যেও না, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো জাস্ট তোমাদেরকে আমার ছবিটার মধ্যে আটকে রাখার জন্য। ফ্র্যাঙ্কলি যদি বলি, আমার ছবিটা যাতে তোমরা দেখো, আমার ভিডিওটা দেখতে যাতে তোমরা বোর না হও, তার জন্য কথা বলছি, তার জন্য তোমাদেরকে এত বোঝাচ্ছি। কিন্তু ছবিটা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি বাংলাতে বলতাম, আমি যদি উড়িয়াতে বলতাম, আমি যদি ইংলিশে বলতাম, যে কোনো ভাষাতে বলি না কেন, ছবিটা দেখাটা ইম্পর্টেন্ট। যদি এটা নাও চলতো, আমি হঠাৎ করে যদি আমি কোনো সাউন্ড না দিয়ে শুধু মিউট করে যদি ভিডিও তোমাদেরকে পোস্ট করি, তখন যদি তোমরা সেই পেশেন্স নিয়েই দেখো, তবে বুঝবে যে তুমি ছবির জন্য ছবিটাকে ভালোবাসো, ছবির জন্য দেখছো, আর সেটাই দরকার অ্যাকচুয়ালি। আর আমি বাংলায় বলি, তার মেন কারণটা হলো আমি জানি তোমরাও জানো, আশেপাশে বাংলায় তোমাদেরকে বোঝানোর মতো কেউ নেই। তার কারণটাই হচ্ছে আমরা হিন্দিতে, আমরা জানি অ্যাকচুয়ালি হিন্দির অডিয়েন্স অনেক বেশি। আমি এখন হিন্দিতে কথা বললে আজকে যদি আমার 1000 ভিউজ হয়, কালকে হয়তো 2000 ভিউজ হবে, সেটাই স্বাভাবিক। কারণ হিন্দিতে মানুষজন দেখতে বেশি পছন্দ করে। হয়তো আমি একটা টাইম পরে কিছু কিছু হিন্দি ভিডিও দিতে পারি, বাট আমার মনে হলো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো প্রথমে আমি বাংলাতেই বলি। বাংলারও অনেক মানুষ আছে যারা হয়তো হিন্দিটা ওইভাবে বলতে পারে না বা বুঝতে পারে না, তো তাদের জন্য আমার অ্যাটলিস্ট কিছুটা করা দরকার, যেন আমার একটা মোটামুটি একটা মানুষজন আমাকে চেনে যে আমি বাংলায় কথা বলি, বাংলার আর্টিস্ট। না হলে আমি হিন্দিতে কথা বললাম, হিন্দির ওই শ্যামবাজারের অয়ের টান রেখে হিন্দিতে কথা বলছি। হিন্দি কথা বলো, হিন্দি বোঝো, ভালো, খুব ভালো, কিন্তু তার সাথে বাংলার যে ছেলে মেয়েগুলো আছে, আমি তাদের জন্য ভাবলাম বাংলাতে কথা বলি। মাঝে মাঝে আমি হিন্দিতেও ভিডিও দেব, সেটা তো পরে, এখনই না। তবে আমি চেষ্টা করব বাংলার যারা একদম গ্রামের দিকে যারা আছো,
অনেক 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 ছেলে মেয়ে আছে যারা বাংলা ছাড়া আর সেইভাবে বোঝে না। এখন বর্তমান দিনে ফোন থাকার জন্য হিন্দি অনেকেই বোঝে না সেরকমটা না। তবুও আমি আমার নিজের ইগোর জন্য বলতে পারো মাঝে মাঝে অনেক ভিডিও আমি করেছিলাম হিন্দিতে, তারপর আবার সেগুলো ডিলিট করেছি, কোনোটা পোস্ট করিনি, এইরকমও অনেক আছে। তো কিছুটা ইগোর জন্য বলতে পারো ডিলিট করেছি, কিছুটা হয়তো আমি ভালোভাবে হিন্দি বলতে পারি না তার জন্য, কি আর বলি, তো এটাই ধরে নেওয়া যাক, বলতে পারি না সেইভাবে, তো তার জন্য। তো যেটাই ভাবো না কেন আমি চেষ্টা করছি তোমাদেরকে বাংলায় বোঝাতে। বাংলায় তোমাদেরকে যদি বোঝাতে পারি, যদি এটা বাংলা না চলতো, এটা যদি উড়িয়া চলতো, আমি তো এই ছবি, যদি এই রকমের কোনো একটা ছবি আমাকে কেউ দেখাতো, আমি তো একদম ফুল পেশেন্স নিয়ে বোঝার চেষ্টা করতাম কোন স্ট্রোকটা কিভাবে দিচ্ছে, ব্রাশিংটা কিভাবে করছে, যদি ওয়াটার কালার হয়, যদি অ্যাক্রিলিক হয়, যদি অয়েল হয়, আর পেন্সিলটা কিভাবে ঘষার চেষ্টা করছে। এই যে আমি এখানে পেন্সিলটা ঘষছি, আমি এখানে গ্রিন দিচ্ছি, এখানে স্যাপ গ্রিন দিচ্ছি, কিন্তু এই যে পেন্সিলটা ঘষছি না, পেন্সিল ঘষার একটা ফ্লো আছে, পেন্সিলটা কোন দিকে ঘষছি, কেন ঘষছি, এর মধ্যে অনেক কিছু আছে, কতটা প্রেসার দিয়ে ঘষছি। আমি যদি এই দেখো, তোমরা যদি একটু পজ করো, 2 মিনিট একটু পজ করে দেখবে, ঠিক আছে, যে আমি স্যাপ গ্রিন ইউজ করছি, মানে বুঝতে পারছো, স্যাপ গ্রিন ইউজ করছি, কিন্তু এখানে তুমি স্যাপ গ্রিন বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? কারণ আমার হাতের মধ্যে সেই প্রেসার কন্ট্রোলটা আছে, আমি সেটা বুঝতে পারছি যে কতটা প্রেসার দিয়ে কাজ করলে স্যাপ গ্রিনটা সেই স্যাপ গ্রিন রাখবে না, স্যাপ গ্রিনটা অন্য কালারের সাথে মিক্স হয়ে স্যাপ গ্রিনের ভাবটা রাখবে, কিন্তু কালারটা ওই রকম ভাইব্রেন্ট স্যাপ গ্রিন আসবে না। এখানে দেখো সাদা ইউজ করছি, যেরকম বলেছিলাম যে কপালের পোর্শনটুকুই শুধু আমার হাইলাইট থাকবে, বাকি পোর্শনে জাস্ট কাজ থাকবে অল্প বিস্তর, বাট সাদা কিছু থাকবে না ডাইরেক্ট। দেখো এখানে শুধু অল্প একটু সাদা দিচ্ছি। সব জায়গাতেই আমি চেষ্টা করি কালারটাকে অবজার্ভ করতে, বুঝতে, তোমাদেরকে সেই জায়গাগুলো তৈরি করে দিতে যেইখানটা আমি অনেক কষ্টে তৈরি করার চেষ্টা করছি। তো তোমরা যদি সেইভাবেই কাজ করো, সেইভাবে যদি অবজার্ভ করে কাজ করো, তাহলে আমার মনে হয় না তোমাদের ছবি আঁকতে বিশেষ করে খুব একটা বেশি প্রবলেম হবে। ছবি আঁকা অনেক সহজ, আবার অনেক কঠিনও। তোমরা গরুর মতো খেটে যেও না, গাধার মতো খেটো না, একটু স্মার্ট ওয়ার্ক করো, একটু ঘোড়া হওয়ার চেষ্টা করো। তো একটু স্মার্ট ওয়ার্ক করলে, একটু বুঝলে, অবজার্ভ একটু বেশি করলে, তাহলে খাটতে কম হবে, পরিশ্রম করতে কম হবে। আমি অ্যাকচুয়ালি গরুর মতো খেটেছিলাম লকডাউনের টাইমে। আমি রেগুলার, আমি যে দাদার কাছে শিখতাম, তো সেই দাদা আমাকে বলতো তুই সত্যিই গাধার মতো খেটেই ছবি আঁকাটা শিখেছিস, মানে প্রচুর খাটতাম। আবার আমার থেকেও কিছুজন যারা ভালো কাজ করতো সেই টাইমে, তারা কিন্তু স্মার্ট ওয়ার্ক করতো, তারা আমার থেকে হয়তো কম দিন শিখছিল দাদার কাছে, বাট আমার থেকে ভালো ভালো কাজ করছে, তাদের দেখেও আমি শিখতাম যে কি করে করছে, কিভাবে করছে, দেন আস্তে 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 যেভাবে ইমপ্রুভ হয় আর কি। আমি অ্যাকচুয়ালি তো আগে তো কোথাও শিখিনি, তো সেই জন্য সেই বেসটা ছিল না। 11-12 পর্যন্ত আমি ছবি আঁকা শিখিনি কারো কাছে, ওই নিজেই ছবি আঁকতাম, স্কুলে কম্পিটিশনে নাম দিতাম, ব্যাস এইটুকুই। তো আশা করছি তোমরা যদি আমার থেকে শিখতে পারো, বা আমি যদি কিছু ভাগও তোমাদেরকে বোঝাতে পারি যে এইভাবে ছবি আঁকা যায়, এইভাবে ছবি আঁকা হয়, তাহলে আমার মনে হবে যে আমার এই ভিডিওটা সার্থক। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদেরকে কী কী করতে হবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, অবশ্যই কমেন্ট করতে হবে কী কী প্রবলেম হয়েছে। যেমন আমি কিছু প্রবলেম তোমাদেরকে আমি এই ভিডিওতে সলভ করে দিলাম, তোমাদের যা প্রবলেম হবে তোমরা কমেন্ট করো। যদি কমেন্টের অ্যান্সারও না করতে পারি, আমি চেষ্টা করব প্রতিটা ভিডিওর মাঝে মাঝে সেই অ্যান্সারগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিতে, যাতে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আর প্রবলেম সলভ হয়ে গেলে আমি কিন্তু সাবস্ক্রাইব ছাড়া তোমাদেরকে যেতে দেবো না, অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের আশেপাশের পরিচিতর কেউ কারো ইমপ্রুভ করাতে পারে ড্রয়িং স্কিল, সেটা ফ্যামিলির কারো হোক, ভাই বোন, দিদি দাদা, যাই হোক, তো তাদেরকে শেয়ার করে দিও। আর যদি খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যেও। দেখো এবার তোমাদেরকে আমি স্টেপ দেখাচ্ছি। দেখো এই যে আমি প্রথমে কি কি ইউজ করলাম, কিভাবে করলাম, সেই স্টেপগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে যেও, এতবার বলে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।